4-5 দিন কোনো কাম করতে পারি না। আমার সন্তান দুটো আমার জন্য বাড়িতে চায়া থাকে যে আমার বাপে কাজে যাবে, আমার জন্য খাবার আনবে, আমি তা একটু দিতে পারি না। 3 মাস আগে আমার একজনে ফোন দিছিল যে আপনার স্বামী আরো 3 লাখ টাকা দেন। 19 লাখ টাকা দেওয়ার পরে বলছে 2 বেচার পরে প্রথম দিছি 7.5 লাখ, পরে দিছে আবার 11 লাখ। তারপর আমার বাড়ি ঘর বেচে আমি বর্তমানে 15 লাখ টাকা দেনা আছি। একটা সময় আমার মেয়ে বলছে যে মা আমরা বিষয় না 3 মাস যে খাইয়া মইরা যাই, স্বামী নাই একদম নিখোঁজ, সে যে জীবনে ফেরত আসবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। 4 জন ওই গ্যাসের পাইপ, সেই পাইপ দিয়ে 4 জনে পিড়াইছে। আমি মা বাবা কয়ে চিল্লাইতেছি, আমার মুখে গামছা ঢুকাই দিয়ে আমার মাথা পাড়াই ধরছে, আরেকজন আমার পা পাড়াই ধরছে, আর 2 জন আবার পিড়াইতেছে। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এই যুগে এসে মানুষও যে কেনা বেচা হতে পারে সেই গল্পই থাকছে এই পর্বে। আমাদের সাথে আছেন এক ভুক্তভোগী পরিবার। স্বপ্নের ইউরোপ যেতে পদে পদে বিক্রি হতে হয়েছে তাকে। মাফিয়াদের হাত থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে বিক্রি করতে হয়েছে ঘর বাড়ি সব কিছুই। দেশে ফিরে মামলায় পড়তে হয়েছে পাচারকারী হিসেবেই। এখন তিনি ফেরারি আসামি। বলছিলাম মাদারীপুরের রাসেলের গল্প। আমাদের সাথে আছেন ভুক্তভোগী রাসেল দম্পতি। আমরা তো শুরুতেই বলছিলাম যে ইউরোপ যাওয়ার পথে, বিশেষ করে ইতালি যাওয়ার পথে উনি মাফিয়াদের হাতে আটক হয়েছিলেন। তারপর একটা দুঃসহ স্মৃতি আপনাদের ওপর দিয়ে, মানে দুঃসহ একটা বিশাল একটা ঝড় গেছে। আপনি পরে অনেক কষ্টের পরে তাকে ফিরে পেয়েছেন। আদৌ কি আপনার কাছে মনে হয়েছিল যে আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে? না, ভাবি নাই, কারণ এমন পরিস্থিতি গেছে, ভয়ঙ্কর অবস্থা যে উনি যে আসবে এটা কল্পনাও করতে পারি নাই। এমন অবস্থায় ছিল, কারণ অনেক টাকা পয়সা দিয়া বাড়িঘর সব কিছু বেচার পরও 3 মাস, মানে 3 মাস আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো যোগাযোগ ছিল না। এমন পরিস্থিতি ছিল, কোনো যোগাযোগ ছিল না। ভাবছি সবাই ভাবছে যে মারা গেছে। হঠাৎ করে একদিন বলছে যে গেম দিছে, এমনকি ওই গেমে আপনার একটা ভোট 3টা ভোট ছাড়ছে ইটালি যাওয়ার জন্য, ওই সাগরের তীরপুলি সাগরের পথ দিয়া। তখন একজনের আমাদের দেশে একজনের গেম হয়েছে, উনি পৌঁছাইছে, বলছে যে আর একটা ভোট ডুবে গেছে। তখন আমার মেয়ে দুটা আমরা আত্মীয় স্বজন সবাই কান্না করছি যে আমি সর্বস্ব, এমন পরিস্থিতি আমার জীবনে গেছে 2টা বছর, খুবই ভয়ঙ্কর অবস্থা। জীবনে আমার মতন এমন জানি কারো জীবনে না হয়, এমন ভয়ঙ্কর পরিস্থিতি গেছে। সব কিছু দিয়া বাড়িঘর, টাকা পয়সা, জায়গা জমি, ভিড়া বাড়ি সব বিক্রি করে, একটা দিন একটা বছরের সময় এত ভয়ঙ্কর গেছে। খাবার নাই, ফেন্দনে কাপড় নাই, 2টা মেয়ে নিয়ে খুবই পরিস্থিতি অবস্থায়। একটা দিন মনে হয়েছে যে আজকে মরলে হয়তো আজকেই বাইসা যাইতাম। মৃত্যু মনে হয়েছে যে মৃত্যুর জন্য এর চেয়ে ভালো, কারণ এক মানসিক চাপ, দেনার চাপ, স্বামী হারা, 2টা সন্তান ছোট ছোট, এইগুলো নিয়ে থাকা খুবই কষ্টের ব্যাপার। স্বামী নির্দোষ, বা কল্পনাই করতে পারে নাই যে সে বাইসে আছে বা ফেরত আইবে। কতদিন আপনাদের সাথে ওনার যোগাযোগ বিচ্ছিন্ন? ওনার সাথে উনি 11 মাস ছিল মাফিয়ার কাছে, বিক্রি হয়েছে 3 মাস, তারপর দালালের আন্ডারে ছিল 7 মাস, এরকম করে 13 মাস ছিল। তারপরে 3 মাস একবারে নিখোঁজ ছিল, কোনো যোগাযোগ ছিল না। আমি ভাবছি উনি মারাই গেছে। ওনার জন্য কোনো আশা ছাইরা দিয়ে আমি আমার 2টা মেয়ে নিয়ে খুবই আমার জীবনে যে কষ্ট গেছে, এটা হয়তো কারো জীবনে গেছে কিনা জানি না, হয়তো যাই নাই। আমার জীবনে যেটা গেছে, আর খুব খারাপ সময়, খুব কষ্ট গেছে আমার জীবনে, এটা যেন আল্লাহ অন্য কেউ না করে। তারপর 3 মাস পরে হঠাৎ করে একদিন একটা ফোন দিছে আমার মেয়ের কাছে, কারণ আমরা জানি, আমার সবাই কান্নাকাটি করছে যে আমার স্বামী কোনো খোঁজ নাই। 3 মাসে কোনো দালালের নাই, কোনো যোগাযোগ করার মতন কোনো পদ্ধতি নাই, এমনকি যার মারফুতে গেছে সেও কোনো বলতেছে যে তার কোনো খোঁজ আমরা জানি না। এমনকি সে যার কাছে দিয়েছে, আকাশ দালাল, তন্নির মাধ্যমে যে পাঠাইছি, তন্নি যে আকাশের কাছে পাঠাইছে, সে আকাশের সাথে তো মাফিয়ারা ধরার পরে 11 মাসে কোনো যোগাযোগ নেই, আমাদের কন্ট্যাক্ট বন্ধ করে দিছে। তন্নির কাছে গেলে তন্নির ক্ষমতা, তন্নি বলছে আমরা এই বিষয়ে কিছু জানি না, তোমরা খুঁজে নাও। আমরা দেওয়ার কাম দিয়েছি বিদেশ, এখন কি হয়েছে জানি না। ওখানেও আমি কোনো সাপোর্ট পাইনি। আমার ছোট ছোট 2টা বাচ্চা, ওদের ভালোর জন্য স্বামী গেছে, কিন্তু তারপর আমার পাশে কেউ দাঁড়ায় নাই, শুধু আমি একা, 2টা বাচ্চা। জীবন এতটা কষ্টের পরিহাত ইতিহাস, আমার পাশে কেউ দাঁড়ানোর মতন ছিল না। 2টা মেয়ে নিয়ে সারাদিন কাজ করে একবেলা ভাত খাম না,
মানুষের দেনা দিম না বাঁচমু কি করবো দিশা পাই না, বাড়ি ঘর তো বিক্রি করে দিছি, ঢাকা শহরে এসে কাজ নিয়ে মাইয়া দুলে নিয়ে বাঁচি, কিন্তু স্বামী নাই, একদম নিখোঁজ। সে যে জীবনে ফেরত আসবে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। তারপরে 3 মাস কোনো যোগাযোগ ছিল না। 3 মাস পরে হঠাৎ করে একদিন ফোন দিছে, বলে কি আমি সানজির আব্বু। সানজির আব্বু তো মারাই গেছে, 3 মাস ধরে খোঁজ নেই, আমি জানি ভোট ডুববে গেছে। তখন বলে কি আমি আমার 11 মাস পর মাফিয়ারা গেম দিছে, গেম দেওয়ার পর ওই 11 মাস পরে আমার জেলে নিয়ে গেছে। জেলে থেকে 3 মাস কোনো খোঁজ ছিল না। আমি সাংবাদিকের মাধ্যমে আইএমের মাথায় হাতে পায়ে ধরে আজ আমার জীবনটা ভিক্ষা দেন, মানে ওনার জীবনটা উনি ভিক্ষা চাইছে তার কাছে, 2 পা জড়াই ধরে যে আমার 2টা মেয়ে আছে, মেয়ে ধরে আমার মেয়েরা এত কান্না করতো, ওদের প্রতিদিন একদিন 1 বছরের সময় ওরা বলতো কি মা আমার আব্বু কি বাইসা নাই, মইরা গেছে, বলো আল্লাহ আমার বাড়ি গেছে, ঘর গেছে, টাকা গেছে, সব গেছে, কিন্তু আমার সন্তান 2টা মেয়ে তার বাপের এত ভালোবাসে। ছোট মেয়েটা 4 বছর বয়স, সে বলে যে আমার মা তুমি মইরা আমার বাপের আইনা দাও। তখন আমি বলছি জানলা আমার স্বামীরা অন্তত তাকে ফেরত আনো, তারা যেন অন্তত বাপরা ফেরত পায়। কিন্তু ওই বাপরা যে ফেরত পাইবে সেই 3 মাস আগে আমার একজনে ফোন দিছিল যে আপনার স্বামী আরো 3 লাখ টাকা দেন। 19 লাখ টাকা দেওয়ার পরে বলছে 2 বেচার পরে প্রথম দিছি 7.5 লাখ, পরে দিছে আবার 11 লাখ। তারপর আমার বাড়ি ঘর বেচে আমি বর্তমানে 15 লাখ টাকা দেনা আছি। 15 লাখ টাকা ব্যাংকে, ইসলামী ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, এমনকি পাড়াপড়শি আত্মীয় স্বজন জায়গা জমি বিক্রি করার পর আমি 15 লাখ টাকা দেনা আছি স্বামীর জন্য। মেয়েরা কান্নাকাটি করে, স্বামীর জন্য 15 লাখ টাকা দেনা কইরা আমি ওনার জীবন ভিক্ষা চাইয়া দিছি, কিন্তু তারপর তারা আমার সাথে বেইমানি করছে। আমার স্বামী না ইটালি পাঠাইছে, না ভালো একটা সেপের কাজ দিছে, না বাংলাদেশে পাঠাইছে, কোনোটাই করে নাই। শুধু টাকার মনে টাকা নিয়ে তার সাথে আবার বিক্রি করছে আর গেম খেলছে। তার একটা মাফিয়া চক্রান্ত পইরা যায়, শুধু তারা বেচা কিনা করে শাস্তি দিছে। কিন্তু পরে আমার সর্বস্ব হারাইয়া আমি আমার স্বামী পাই নাই। তখন আল্লাহর কাছে বলছে যে আমার মতন জানি এই কষ্ট কারো জীবনে না হয়, যে সবই তারাইলাম, তারপরে স্বামীও পাইলাম না, আল্লাহর জীবনে আমি কিচ্ছু চাই না। তখন মেয়েটা খুব কান্না করতাম, আমি কান্না করতাম। হঠাৎ 3 মাস পরে তখন উনি ওই দেশে বইয়া জেলে বইসা, মানে এটা শেখ হাসিনার আওতায় মানে মানুষজন আনা হয় আইএমের মাধ্যমে, সাংবাদিকের উনি হাতে পায়ে জোরে আমার জীবনটা ভিক্ষা দান, আমি প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে যাইতে পারবো না। এমনকি ওনার সবকিছু ইতিহাস বলার পরে মানে দয়া হয়, তারা ওনার নিজের গাইডের থেকে ভাড়া দিয়া প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনে। এমনকি যখন আসছে তখন ওনার পরিস্থিতি কি ছিল? ওনার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল, মনে হয় যে একটা নরকঙ্কাল, মানে ওনারে দেখে আমরা চিনি নাই, নরকঙ্কাল। খাবার দাবার এত কষ্ট দিছিল, মায়ের দর করছিল, আর এমন পরিস্থিতি ছিল একটা নরকঙ্কাল। ওনারা বাসা পর্যন্ত পৌঁছাই দিছে ঠিকই, কিন্তু ওনার শরীরে কোনো রক্ত ছিল না, মাংস ছিল না, একদম একটা নরকঙ্কাল। ওনার ওই ছবি আছে, চাইলে দেখতেও পারেন, ওই ছবি দেখলে আপনারা নিজেরাই ভয়ে যাবেন। মানে এই ভয়ঙ্কর দৃশ্য আমার মতন কারো জীবনে যেন না হয়। আপনারা যে তাদেরকে মাফিয়াদেরকে টাকা দিতেন বারবার, সে টাকাগুলো কেন দিতেন এবং কিভাবে দিতেন? কেন দিতাম মানে মানুষ সবাই চায় যে আমি একটা ভালো পরিবেশ ভালোভাবে থাকি। তখন ওনার আশেপাশে মানে ওই চরমুরগা মাদারপুর এলাকার বেশিরভাগ লোকই মানে লিবিয়া দিয়ে ইটালি গেম করে দালালের মাধ্যমে। বাংলাদেশে এক দালাল থাকে, উনি লিবিয়ার এক দালাল ধরায়, তারপরে উনি ইটালির গেম দেয়, মানে উনি ওই কন্ট্যাক্ট কইরা উনিও গেছে। মানে হয়তো আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার কাছে তো তখন টাকা নাই, না সবকিছু বিক্রি করে দিয়েছেন, কিন্তু টাকাগুলো আপনারা মানে এত কষ্ট করে কেন টাকা দিয়েছে বলতে ওনার মারধর করতো। প্রথম ধরা খাইছে, পরে ইচ্ছা মতন একদিন পিটাইলো। পিটানোর পরে আমার শাশুড়ি গইরাইয়া মানে বুড়া মানুষ, সারা এলাকার মানুষ একখান করছে, কান্না কইরা গইরাইয়া ওনারা মারতেছে। আমরা দেখছি বলতে উনি ফোনে কথা বলছে, আর ওনারা যে বাইরাইতেছে আর উনি যে চিৎকার পারতেছে, এটা মানে ওনারা যে ফালাইয়া পিটাইতেছে ওইটা দেখতেছে ওনার, আর চিৎকার করতেছে। হ্যাঁ, তখন আমি বলছি যে আমার স্বামীরা কেন মারতেছেন? বলে কি আপনার স্বামী আমার কাছে বিক্রি। আমি কি আমার জীবনে মানে এসব ইতিহাস বুঝতে পারি না, এটা তো হয়তো আমার জীবনে প্রথম হয়েছে। পরে আমি কি মারতেছেন কেন? আমার স্বামী তো বিদেশ পাঠাইছি, টাকা দিয়ে পাঠাইছি, আপনি মারবেন কে? আমার কাছে বিক্রি করে দিছে। কে বিক্রি করছে? পরে বলছে যে আকাশ দালাল। আমি কি সে কেন বিক্রি করবে? তার কাছে তো আমরা আমার স্বামীরা টাকা দিয়ে পাঠাইছি, সে লিবিয়া থেকে ইটালি গেম দেবে এই কন্ট্যাক্ট কইরা, তাইলে কেন মারবে? এটার প্রশ্নের উত্তর আপনি। তারপরে 3-4 দিন অনেক মারধর করলো, ভিডিওতে দেখায় মারধর করে। ওই ছেলেটা আমার 2-3 দিন মারের পর আমার বলতেছে যে টাকা দেন। আমি বলছি কত টাকা? বলছে 11 লাখ টাকা দেবে। আমি কি 11 লাখ টাকা আমি কই পাম? আমি গরিব মানুষ,
7.5 লাখ টাকা কন্ট্রাক্ট করছি, আমি 5.5 লাখ টাকার মতন দিছি। বাকি টাকা ওই জায়গায় 6.5 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা বাকি রাখছি, ওইটা আমি ইটালি পৌঁছাইলে উনি নিবে বলছে। এই কন্ট্রাক্ট কইরা তন্নির মা, শাহজাহান কাকার বউ আর তন্নি ওই বুঝ দিয়ে আমার স্বামীরে নিছে। তাহলে আমি কেন টাকা দিন? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এরপর আবার মারধর করলো। পরে আমারে 3 দিন টাইম দিলাম, কি 3 দিনের মধ্যে তো 11 লাখ টাকা কখনো গুছানো সম্ভব না। পরে বলছে তাহলে 7 দিন টাইম দিলাম। তবে 7 দিনের মধ্যে 3 দিন ওনার মাইরা ভিডিও কলে দেখাইছে, অনেক মারধর করছে। তারপর আমার স্বামী বলতেছে যে আমি আমার জীবনটা ভিক্ষা দাও। আমি বলছি আমি কোথা থেকে ভিক্ষা দিন? তোমার যেটু জায়গা ছিল বাইরা তুমি বিক্রি কইরা গেছো যেয়া, আর এখন তো তোমার এই পুতা ডুসারা মানে ঘর ডুসারা তো আর কিছুই নেই। আমার জীবনটা ভিক্ষা দাও, আমার ঘর ডুবেছে হলো। পরে আমি বলছি যে আমি ঘর বেচলে তো এত টাকা আসবে না। তা বলে কি যে তুমি আশেপাশের যে এলাকার লোক তাদের কাছে। তাহলে আমার 2টা মেয়ের শাশুড়ি মানে এই সবাই তো জানে যে বিদেশ গেছে, এরকমের ধরা খাইছে, কান্নাকাটি করছি। তারপর আশেপাশে গ্রামের মানুষ ওনারা নিজে থেকে আইসা যে পারছে 5,000, 10,000, 50,000 এরকমের সহযোগিতা করছে। এরকম করে আশেপাশের মানুষে আমার 3 লাখ টাকা দিল। মানে এটা কি তার মায়ের দৃশ্য দেখে? হ্যাঁ, তার মায়ের দৃশ্য দেখে আর আমাদের কান্নাকাটি দেখে, মানে আমার কান্না, আমার শাশুড়ি কান্না, আমার ফ্যামিলি, মানে একটা মানুষ যেমন মৃত্যু মারা গেলে এক যন্ত্রণা যে মরে গেছে, কিন্তু জীবিত অবস্থায় যদি হুমকি দেয় যে মানুষটা মাইরা ফেলাম, নখ উড়াই ফেলাম, বা ও টাকা না দিলে ওর জীবন বাঁচবে না, এই হুমকি দিছে। তখন এবং ওখানে কি ওই আচরণগুলো করছে? হ্যাঁ করছে, হ্যাঁ ও করে, ওটা কইরা ভিডিওতে ওরা দেখায়, ওই আচরণ করে বা অনেক মারধর করে, এটা বাস্তব কথা। আমার একটা চাচা শ্বশুর গেছে ওনার পাশে, উনি বলে বউ তোর ভিতরে যদি মানুষের রক্ত মাংস থাকে তুই আমার ভাইয়ের বেটার জীবনটা ভিক্ষা দে, এটা খুব কষ্টের, তুই মায়ের খাইলে বুঝবি। আর আমি এটা বিশ্বাস করি, কারণ আমার স্বামী আসছে নরকঙ্কাল হইয়া, আজকে 2 বছর ওই জায়গায় ছিল, 1 বছর ধরে আসছে, সে একটা প্রতিবন্ধীর মতন ঘর সংসার করি, সে কোনো কাজ করতে পারে না, মাজা ব্যথা, রক্ত নাই। যখন আসছে ডাক্তারে বলছে তার 1 বছর বেড রেস্টে রাখতে, কিন্তু আমার ছোট্ট 2টা বাচ্চা, খাবারের অভাব, কাপড়ের অভাব, কিছু নাই, দিন আনি দিন খাই। সে জায়গা তো এই মানুষটারে বসাই খাওয়া তো দূরের কথা, সেবা তো দূরের কথা, তারে আমি কোথা থেকে খাম? তার কাজে দিতে হয়েছে 1 বছর তার বেস্টে। এমনকি ডাক্তারের রিপোর্টে বলছে তার ব্লাড কমে গেছে, খাবারের অশূন্যতার কারণে ব্লাড কমে গেছে। এমনকি তার এত মারধর করছে যে তার শরীরের কোনো অঙ্গ বাকি নাই। সে নিজের থেকে যে স্বাভাবিক একটা মানুষ সুস্থ হইতে গেলে 1 বছর বেড রেস্টে থাকতে হবে। মানে ওরা আমার সর্বস্ব কায়রা নিছে, আমার জীবনে আমার 2টা মেয়ের জীবনটারে বরবাদ করে, আমার মেয়ের ছোট 2টা মেয়ের পড়ালেখা বন্ধ করে দিছি। এমনকি আমার সর্বহারা নিঃস্বর পথে আমি আমার মতন জানি কে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা এইভাবে কেউ না করে। এখন উল্টা মামলায় আপনারা? হ্যাঁ, উল্টা মামলায় যারা গেছি। আমার স্বামী মানে যাওয়ার জন্য, হয়তো ভালো রাখার জন্য, মেয়ে 2টার ভবিষ্যতে চিন্তা করে যে ভুল করছে, সবার কাছে একটা অনুরোধ, এই ভুল জানি কেউ না করে। কাউন্সিলর, গ্রামের মানুষ যারা সহযোগিতা করছে তারা ওইভাবেই যায়। ইটালি যে অনেক আর্থিক অবস্থা ভালো, তারা পাশে দাঁড়াইছে, তারা বলছে যে তোরা মামলা দে। অবশ্য মামলা করতে বেশি টাকা লাগে নাই, সরকারি পুলিশ অফিসার হেরা পাশে আমাদের দাঁড়াইছে, তারা মামলা দিছে। এখন যার নামে মামলা দিছি যে জালাল, হেরা উল্টা আবার হুমকি, হেদের টাকা রিহে তারা আবার স্বামীরে উল্টাই মানব পাচারের মামলা দিছে, তার স্বামীরে পাচার করছে। অথচ তার স্বামী আমার স্বামীরে নিছে, তার 1 বছর আগে তার স্বামী গেছে, যেটা অবাস্তব মিথ্যা একটা কাহিনী। উনি আরেকজনকে পাচার করছে, এই মামলা হ্যাঁ উল্টা আমাদের দিছে। মনে করেন এমন পরিস্থিতি, আমাদের বাড়িঘর তো সব গেছে, আমি 15 লাখ টাকার মতন দেনা আছি ব্যাংকে, ইসলামী ব্যাংকে লোন আছে, সেই জায়গায় আমার থেকে 2.5 লাখ টাকা পাইবে, সেই জায়গায় যে আমি লোন টানতে পারি না। অথচ আমার মামলা দিয়ে এখন আমরা ফেরারি আসামিয়া পলাই আছি। গ্রামে দিয়েছে তন্নি। মানে কি মামলা আপনাদের? কি মামলা দিছে? মানব পাচারের মামলা দিছে। যে মানব পাচার আমরা হইছি, যে ঘটনা আমাদের জীবন হয়েছে, সেই উল্টা তারা আরো মানব পাচারের মামলা দিছে যে আমরা মানব পাচার করছি। এখন আমরা ফেরারি আসামে আমার স্বামী, আমি বা আমাদের আত্মীয় স্বজন উল্টা পলাই আছি। আমার স্বামী সর্বহারা, এত টাকা দিন আমরা যে দেশে একটু পাড়া দিমু, বা দেশে তো কিছু নাই, কিন্তু দেশে যাওয়ার মতন আমাদের কিছু নাই, বা ঢাকাও যে দিন কাটামো ফেরারি আসামিয়া দিন কাটাইতে আসি। আমাদের জীবনে এই ইতিহাসটা হইয়া গেছে। রাসেল, এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনাদের পরিবারের উপর বা আপনার জীবনে এরকম পরিস্থিতি কিভাবে শুরু হলো? আসলে আমাদের এলাকার সবাই ইটালি যায় লিবিয়া দিয়া, তা যারা যায় তারা এই জায়গা, তা আমি দেশে ভ্যান চলাই। তা আমার 2টা ছোট মেয়ে আছে, চিন্তা করছি মেয়ে 2টা মানুষ করতে গেলে আমার কোনো একদিকে যাওয়ার দরকার।
এবং পরিবারের এবং কষ্ট অনেক। পরিবারের কষ্টটা যেন দূর হয়ে যায়, সেই কারণেই আমি বাইরে যাওয়ার কথা মনে করি। তখন আমার বাড়ির পাশে আমার এক চাচা, সে হলো লোক নেয়, এবং কি সে আমার বাসায় আসে। আসার পর সে বলে যে আমার এই আসাতগো পাঠাইছি আর আমার জামাই পাঠাইছি, তাই তোরও পাঠাই দেব, তুই কোনো চিন্তা করিস না, তোর খাওয়ানো কষ্ট হবে না, কোনো কিছুতেই কষ্ট হবে না। আর যত যদি ওখানে নিয়ে যদি ধরাও খাস, তাও আমি তোকে ছাড়াইয়া 2-3 বার ছাড়াই, ধরা খেলে 2-3 বার ছাড়াইও তোকে আমি পাঠাই দেব। তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 8,60,000 টাকা। 8,60,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যে 7,60,000 টাকা আমি তাকে লিবিয়া পৌঁছানোর পর দেব, আর গেম দেওয়ার পর সে আর 1 লাখ টাকা নিবে। এই গেমটা কি? গেমটা হলো সাগর পার করবে ভোটে, মানে নৌকায় সাগর পার করবে? নৌকায় সাগর পার করে মানে ইতালি পাঠাবে, এটাকে গেম বলে? এটাকে গেম বলে। তো তখন আমাকে নিচে আপনার এখান থেকে কাতার নিয়ে গেছে, কাতারের থেকে দুবাই নিছে, দুবাই থেকে আপনার সিরিয়া হইয়া বেনগাজি নিছে। বেনগাজি নেওয়ার পর, বেনগাজি মানে লিবিয়াতে? লিবিয়ার একটা অংশ বেনগাজি। তা ওখানে আমি যে দালাল যে তন্নি, সে হলো তার লোক, তারই লোক হলো আকাশ, মানে সেখানে হলো আকাশ থাকে, আর আমার যে দালাল সে তো আমার দেশে থাকে। তা সে আমাকে সেই আকাশের কাছে পাঠাইছে। ওই আকাশের কাছে পাঠানোর পর আমাকে 8,60,000 টাকা তার ওখানে পৌঁছানোর পরেই দেওয়া লাগছে। এই টাকা দিয়েছেন কিভাবে? এই টাকা আমি জমি বেচা দিছি, আর আমার শাশুড়িতে কিছু টাকা নিয়েছিলাম, সেটা মিলাইয়া ওই 8,60,000 টাকা তাকে দিছি। দেওয়ার পর সে আমাকে ওখান থেকে জোয়ারা পাঠাইছে যে রোজার মধ্যে তোমাকে গেম দিয়ে দিন। কিন্তু সে আর রোজার মধ্যে আমাকে গেম দেয় নাই, এখন কি ওই গেম করে আমার 4 মাস আটকাই রাখছে, এবং কি সপ্তাহে 3 দিন জুলুম 4 দিন খাবার দিত, আর 3 দিন না খেয়ে থাকতাম। এমন কিছু মাসের মধ্যে 20 দিন খাইতাম, 10 দিন না খেয়ে থাকতাম। তাকে বললো, সে খাওয়ান পাঠাইতো না। ওই সময় কি আপনি একাই ছিলেন না আপনার মতো না, আরো আমার অনেক সাথে লোক? অনেক লোক ছিল, অনেক বাঙালি ছিল, সবাই খাওয়ানো কষ্ট করছে। কিন্তু তারপরে সে আমাকে ওই খাবারের কষ্ট দেয় দেখে আমি বাড়িতে ফোন দিয়ে বলছি, বলার পর সে আমার মানে যে আমার যে দালাল তন্নি, তাকে ফোন দিয়া বলছে যে খাওয়ানোর কষ্টের কথা বলে কে, খাওয়ানোর কষ্ট নেই, খাওয়ানোর কষ্টকে আমি সঠিকভাবে খাওয়ান দেই, কিন্তু আমাকে খাওয়ান দিত না। ওই এক রুমে আটকাই রাখতো, আর গোসল তো করতে পারতাম না। 4 মাসে মনে হয় একদিনও গোসল করতে পারিনি। একদিনও না? একদিনও না, 4 মাসে। ওটাকে গেম ঘর বলে কেন? ওটা গেম ঘর বললে, ওইটা মানে একটা বাড়ি, 4 সাইড ওয়াল, মানে দেওয়াল, কোনো খালি একটা দরজা, আর কিচ্ছু নাই, দরজা জানলা শুধু, জানলা কিছুই নেই? কিচ্ছুই নাই, শুধু একটা দরজা ঢোকার মতো। এখানে নিল কেন? মানে ওখানে কি আপনাকে? ওখানে আমাকে নিয়ে লুকাইয়ে রাখছে, দালালে লুকাইয়ে রাখছে, ওখান থেকে আমাকে গেম দিবে। তো মানে নৌকায় পাঠায়? হ্যাঁ, নৌকায় পাঠাই দিবে। তো ওখানে রাইখাও আমাকে গেম দেয় নাই কা। তো ওই খাবার দালালের সাথে একটু হালকা হয়েছে মতন, সে আমাকে কি করছে, গেমের কথা বললা মাফিয়া শরীফের কাছে বিক্রি করে দিছে। তা আমাদের গেমের কথা বলছে, আমরা তো গেম দিবে, নৌকায় পাঠাইবে। তা আমরা সরল মনে গাড়িতে উঠছি। ওঠার পর আমাদেরকে নিয়ে গেছে শরীফের ক্যাম্পে যাওয়ার পর আমাদের সাথে টুকটাক টাকা পয়সা, ডলার মলার যা ছিল সব নিয়ে গেছে, মোবাইল টোবাইল নিয়ে গেছে, এমনকি শুধু পরনের একটা ট্রাউজার, একটা গেঞ্জি ছাড়া পরনের সব কিছু রেখে দিছে। রাখার পর আমাদেরকে গেম ঘরের মধ্যে, এই মাফিয়া ক্যাম্পের মধ্যে ঢুকাইছে। ঢুকানোর পর দেখি হাজার হাজার বাঙালি সেটার মধ্যে। এই মাফিয়া ক্যাম্পটা কেমন? এই মাফিয়ার ক্যাম্পটা ওরকমই, সেম ওরকমই, কিন্তু আপনার উপরে টিন, চারো সাইড ওয়াল, কিন্তু ওয়াল প্রায় 10 হাত 15 হাত লম্বা, এত বড় ওয়াল। মানে না, এটার মানে কেমন, আপনারা যখন গেছেন তার মাফিয়ার ঘরটা কেমন বেসিক্যালি? মানে এটা কি হচ্ছে, আপনি এর আগে বলছিলেন যে মরুভূমির মধ্যে অনেক? হ্যাঁ, মরুভূমির মধ্যেই, মানে মরুভূমির মধ্যেই ক্যাম্প থাকে। মানে আশপাশে কোনো বাড়িঘর থাকে না, কোনো কিছু থাকে না, ফাঁকা জায়গায় তারা এই ক্যাম্পটা বসায়, সেইখানে নিয়ে রাখছে। রাখার পর মানে একটা জেলখানার মতো? জেলখানাও তার চেয়ে ভালো, শুধু বালুর উপরে শোয়াইতো।
সেখানে নেওয়ার পর পরে আমাদেরকে রাত 12টার মানে ঘুমাইছি, রাত 12টার সময় সবাইরে জাগাইছে। জাগানোর পর আমাদেরকে পিটান শুরু করছে। আমি কি ভাই আমাকে পিটান কেন? মানে আমার সাথে খুব খারাপ খারাপ কথা বলছে আর পিটাইছে। পিটানোর পর পরে বাড়ি ফোন দে। পর আমি বাড়ির নাম্বার দিছি, ফোন দিছে তারা। ফোন দেওয়ার পর ভিডিও কল দিছে, ভিডিও কলে ফোন কথা বলাইছে আমাদেরকে। কথা বলানোর পর আমারে এই বালুর মধ্যে শোয়াইছে। শোয়ানোর পর চারজন ওই গ্যাসের পাইপ, সেই পাইপ দিয়ে 4 জনে পিটাইছে। আমি মা বাবা করে চিল্লাইতেছি, আমার মুখে গামছা ঢুকাই দিয়ে আমার মাথা পাড়াই ধরছে, আরেকজন আমার পা পাড়াই ধরছে, আর 2 জন আবার পিটাইতেছে। আর কইতেছে টাকা চা, 11 লাখ টাকা 3 দিনের মধ্যে দিতে হবে। তাই আমি তো মার খাইয়া চিল্লাইতেছি আর মামা করতেছি। পরে আমার মা, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে দেখাইলো মার খাওয়াইয়া, মারলো আমাদের, আর তাদের ভিডিও কল দিয়ে দেখাইলো। দেখানোর পর তাদের কাছে 11 লাখ টাকা চাইলো। 11 লাখ টাকা তো 3 দিনে দেওয়া সম্ভব না, আর আমাদের তো আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি দিব। পরে আমার ওয়াইফে 3 দিন টাইম দিছে, তাই 3 দিন মানে বললো 7 দিনের মধ্যে টাকা দিতে হইবে, নাহলে আর মাইরে ফেলাম। তারপরও 9 দিন না 10 দিন পর টাকাটা দিছে, কিন্তু আমাকে প্রচুর মারা মারছে। এমন মারা মারছে আমার মাজা ভেঙে ফেলাইছে, আমার মাথা সমস্যা। আমি এখন বর্তমানে একটা কথা আমি বুঝাই বলতে পারি না আমার এই অবস্থা। আর আমি একদিন কাজ করলে ভাই 4-5 দিন কোনো কাম করতে পারি না। আমার সন্তান দুটো আমার জন্য বাড়িতে চায়া থাকে যে আমার বাপে কাজে যাবে, আমার জন্য খাবার আনবে, আমি তা একটু দিতে পারি না। এই 2 বছর আমি আমার বাচ্চারা কিছু এই যাইছি একটা বছর আমার বাবার মাইয়া দুটারে আমি একটা সুতা কিনে দিতে পারি নাই। আমার একটা প্যান্ট একটা শার্ট ছিল না, আমার মেয়ে সরকারি স্কুলে পড়তো, বৃত্তি পাইয়া সেই টাকা দিয়ে আমার একটা প্যান্ট একটা শার্ট কিনে এনে দিছে। আমার উপর অনেক অত্যাচার করছে, এবং কি আমি মামলা দিছি। মামলা দেওয়ার পর এখন উল্টা আবার আমাকে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি করতেছে। আমার তো বাড়ি ঘর গেছে সব, কিন্তু এখন আমার আর কিচ্ছু নাই। এখন আমি বাড়িও যেতে না, আমি আমার মারও দেখতে পারি না, উল্টা ফেলে মানব পাচারের মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। আপনারা উল্টা ফেরারি আসামি? জি, আমার উল্টা ফেরারি আসামি করছে। কিন্তু আপনারা মানে এটা কারা করেছে? এটা দালাল, স্থানীয় দালাল? হ্যাঁ, আমার যে দালাল সেই এটা করাইছে, সেই বিক্রি করছে, সে আকাশের দ্বারা বিক্রি করছে, আকাশ আবার শরীফের দ্বারা বিক্রি করে দিচ্ছে। কারণ আমার দালাল বিক্রি করছে টাকার লোভে আকাশের কাছে, আকাশ আবার বিক্রি করে দিচ্ছে শরীফের কাছে টাকার লোভে। আবার শরীফে আর আবার আমার মাইরা বাড়িতে টাকা নিচ্ছে 11 লাখ। আবার সে আবার পরবর্তীতে গেমের জন্য সে তাকে আমাকে 14 মাসের মধ্যে 6 মাসে আমার খালি একটা রুটি খাওয়াইয়া, 6 মাসে সকালে একটা রুটি দিত আর রাত্রে একটা রুটি দিত। আর এই 6 মাসের মধ্যে আমি কোনো বাচ্চাও খেয়ে দেই নাই। আমি আড্ডি ছাড়া কিছু নিয়েই তাই না। আমি এয়ারপোর্টে বইয়া যে বাংলাদেশের আইএম তারা আমাকে সিএনজিতে উঠাই দিছে, এবং কি আমাকে ভাড়া পর্যন্ত দিয়ে আমাকে বাড়িতে পাঠাইছে, খাবারও খাওয়াইছে। আমি খাবার খাওয়াইছে, কিন্তু আমি বাসা আইসা পর আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি, আমার ওয়াইফ আমার ধইরা মুগদা মেডিকেলে নিয়ে গেছে। সেখানে 3 দিন থাকার পর আমার মা আসছে, তারপর মা আমাকে দেশে নিয়ে গেছে। দেশে নিয়ে যাওয়ার পর তারপর এলাকার লোকেরা আমার দেখে, আমার তো টাকা পয়সা কিছু নাই, পরে এলাকার লোকে যে যা পারছে 500-1000 করে দিয়া আমার চিকিৎসা করাইছে মাদারীপুর সদরে। এবং কি আমাদের কাউন্সিলর খলিল কমিশনার আগে ছিল, এখন বর্তমানে নাই, নাম হলো খলিল ব্যাপারী, সেও আমাকে টাকা দিয়ে হেল্প করছে, এবং কি তার টাকা দিয়েও আমাকে এক্সরে করাইছে, ট্রিটমেন্ট করাইছে। আপনি সর্বশেষ ওই লিবিয়া থেকে ফিরলেন কিভাবে? আপনি বললেন যে অনেকদিন পরিবারের সাথে যোগাযোগ হয়, যে সেই সময় আপনি কোথায় ছিলেন? মাফিয়া ক্যাম্পে 11 লাখ টাকা দেওয়ার পর আমার বলছে যে 3 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে আপনার স্বামীকে, আমার ওয়াইফকে বলছে আপনার স্বামীকে আমি ইটালি পাঠাই দেব। কিন্তু সে আমাকে 3 মাসের মধ্যে ছাড়ে নাই, আমাকে 14 মাস রাখছে ক্যাম্পে। 14 মাস রাখার পর পরে ওইখানের আইন সংস্থা জাতিসংঘের চাপ দিছে। চাপ দেওয়ার পর আমাদেরকে, জাতিসংঘের অভিবাসন নিয়ে কাজ করে যে সংস্থা আইএম, তারা চাপ দিছে। চাপ দেওয়ার পর পরে আমাদেরকে রাত 11টা বাজেই বোটে নৌকায় উঠাই দিছে। নৌকায় উঠাই দেওয়ার পর ওই নৌকা মানে
ওই তিউনিসিয়া মালটা পার হয়েছে, মালটা পার হওয়ার পরে পরে জাতিসংঘের আবার কোস্টগার্ড ধরছে, সেই কোস্টগার্ড ধরে তাদের আমাদেরকে নিয়ে গেছে আবার লিবিয়া। লিবিয়া সেই লিবিয়া যেখানে রাখছে তার সেই জেলের নাম হয়েছিল একটা তরিক চিকা আর একটা হয়েছে তরিক মাতা। সেইখানে আমাদেরকে 2 মাস রাখছে, রাখার পর আমাদের বাংলাদেশের আইএম যে এম্বাসি লিবিয়া আছে তারা আমাদের সাথে দেখা করছে, দেখা করার পর আমাদের নাম ঠিকানা নিছে, নেওয়ার পর পরে জাতিসংঘের জন্য আমাদেরকে বাংলাদেশে পাঠাইছে, এবং কি আমরা 120 জন আমাদেরকে একটা ফ্লাই দিছে। পরে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নামি, সেখান থেকে আমাদের বাংলাদেশ আইএম আমাদেরকে তাদের ওই দেশের আইএম আমাদের বাংলাদেশের আইএমের হাতে দেয়, তারা আমাদের বুঝে নিয়ে তারা আমাদেরকে কিভাবে নিছে এই তথ্য জানার পর পরে তারা আমাদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য 6000 করে টাকা দিছে, আমাদের 2 বেলা খাওয়াইয়া আমাদেরকে গাড়িতে উড়িয়ে দিছে, এবং কি পরবর্তীতে তারা আমাদেরকে সহায়তা করছে। এখন আপনি কি ওই সময় যে যাচ্ছিলেন যখন, তখন কি জানতেন না যে আসলে এটা অবৈধ পথ? আসলে দেখছি আমাদের মাদারীপুর জেলার মধ্যে সবাই যায়, তা যে যায় সেই দেখি ভালোভাবে যায়, মানে এইভাবেই সবাই যায়, এই পথেই সবাই যায়, সেই কারণে আমিও মানে যেতে চাইলাম। আচ্ছা, একটা বিষয় যে মাদারীপুরের ঘটনা নিয়ে এর আগে আমি কাজ করেছি, তখন দেখেছি যে ওদিকের বেশিরভাগ মানুষ বিদেশে যেতে, বিশেষ করে ইতালি যেতে চায়। আসলে মানে ওদিকের কি আসলে এই পরিবেশ যে সবাই ইতালি যেতে হবে, তাদের মধ্যে এই একটা প্রবণতা কাজ করে? বেশিরভাগ মানুষ ওই পথেই যেতে চায়, বেশিরভাগ মানুষই যায়, একজন যায় আর একজন উৎসাহ মানে দেখছে আমার বাড়ির পাশে এক ভাই গেছে, এখন আমারও যাইতে ইচ্ছা করে, মানে এরকম এইভাবেই সবাই যায়। কিন্তু আপনি কি জানতেন যে এটা অবৈধ না বৈধ পথে যাচ্ছে? না, আমাকে বলছে যে তোর কোনো সমস্যা হবে না, তোর যত যদি ধরাও খাস যা খাস সব আমরা ছাড়াই তোরে আমরা পাঠাম, এই টাকার মধ্যে পাঠাম। তারপর আমার থেকে আমাকে বিক্রি করে দিয়া ওই আবার 11 লাখ টাকা আমার তো নিয়েছে। পরবর্তীতে আমাদের গেম দেওয়ার নাম নিয়ে আরো 2 লাখ টাকা নিয়েছিল, কিন্তু সেই 2 লাখের থেকে আমার 1 লাখ টাকা ফেরত দিয়েছিল, মিথ্যা কথা বলবো না, 1 লাখ টাকা ফেরত দিয়েছিল। না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আপনি যে বললেন যে ধরাও যদি খাস, তাহলে বৈধ পথে গেলে তো ধরা খাবেন না, তখন আপনি জিজ্ঞেস করেননি যে আসলে আপনি বৈধভাবে যাবেন নাকি না অবৈধভাবে যাচ্ছেন? এটা তো তার সাথে মানে কথা হয়েছে যে লিবিয়া মানে আমাদেরকে লিবিয়া নিয়েই তারপরে বলা হয়েছে। এখন তাদের কাছে আমি বন্দী হয়েছি না, এখন তারা যা বলবে আমার তো সেটাই শুনতে হইবে। কিন্তু আপনি লিবিয়া যাওয়ার আগে আপনাকে কি বলেছিল যে আসলে লিবিয়া হয়ে যাবেন, সমুদ্রের পথে যাবেন, গেম ঘর যেটা বললেন আপনি গেম দিবে, এই গেমের কথা কি আপনি আগেই জানতেন? গেম দিবে এটা জানি, যে বোটে পার করে দিবে, আমারে বলছিল যে শিপে পার করিয়ে দিবে, কিন্তু যে কাঠের বোটে দিবে সেটা আমি জানি না। কিন্তু আপনাকে বলছিল যে আপনি বৈধভাবে যাবেন না অবৈধভাবে যাচ্ছেন, এটা কি জানাই ছিল? না, সেটা বলে নাকি আমাকে। আপনারা তো গেছেন যে উন্নত জীবন আরো উন্নত হবে, কিন্তু উনি ফিরে আসার পর আসলে কি আপনাদের জীবন উন্নত হয়েছে? না, খুব খারাপ সময় যাইতেছে, খুব দুর্দশা। মানে এ কাজ করতে পারে না, আমার কোনো বাড়িঘর নাই, ফেরারে আসামি, আমি একটা মহিলা মানুষ, ছোট ছোট 2টা বাচ্চা, মেয়ে 2টার পড়ালেখা বন্ধ, খুব মানে খুব অসুস্থ, খুব খারাপ সময় যাইতেছে, খাবার দাবার কষ্ট, সংসার খুব কষ্ট করে আমি একটা ছোটখাটো একটা চাকরি করি, ওটা দিয়ে আর বাসাবাড়ি কাজ দিয়ে এইভাবেই চলতে আছে। বাসাবাড়ি মানে কি ঝের কাজ করেন? হ্যাঁ, মানুষের বাড়িতে? হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ করি, কইরা আমি বাঁচতে আছি। তাহলে তো এটা খুব দুঃসহ একটা জীবন যাচ্ছে, মানে একটা যুদ্ধের মধ্যে খারাপ সময় যাইতে আছে। মানে এমন একটা সময় আমার মেয়ে বলছে যে মা আমরা বিষয় না 3 মাস যে খাইয়া মইরা যাই, কারণ এটার কোনো জীবন বলে না। বর্তমান যুগে পড়ালেখা করতে পারি না, ভালো পরিবেশে থাকতে পারি না, ভালোভাবে বাঁচতে পারি না, এই জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো মা। তাহলে আমি বললো তুমি কানবা, তার এক কাজ করো আমরা 3 মাসেই মারা যাই। তখন ওইটাতে আমি মানে ভাবলাম যে আমরা জীবনে অনেকটা ভুল করছি এই মানুষের চক্রান্তে পইরা। আজকে আমার মেয়ে 8 বছরের মেয়ে, সে নিজের জীবনে মৃত্যু কামনা করে, এর চেয়ে আর দূর সময় কি হইতে পারে? আসলে তার মানে একটা ভুল সিদ্ধান্ত মানুষকে যে কত বড় ধরনের একটা বিপদে ফেলতে পারে এই চলন্ত প্রমাণ বোধহয় আপনারা নিজেরাই। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের মানে সয় সম্পত্তি সব বিক্রি করে দিছি, এমনকি আমাদের মামলা দিয়েছে, এই জন্য সরকারের কাছ থেকে আমরা একটা বিচার চাই। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এর পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।